সবাইকে আসসালামু আলাইকুম। কেন্দ্রবিন্দু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আফজালাল সাইদ, এইচএসসি 23 ব্যাচ। আমি বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। কেন্দ্রবিন্দু আয়োজিত আজকের এই পডকাস্ট অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আর কেউ নয়, আমাদের সবার প্রিয় কেমিস্ট্রির অনন্ত ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? কেমন লাগছে আজকে এই পডকাস্ট অনুষ্ঠানে এসে? সত্যি কথা বলি, আজকে আমার লাইফে এটা ফার্স্ট পডকাস্ট। এটা অবশ্যই একটা বিশেষ পডকাস্ট আমার জন্য। আর অবশ্যই কেন্দ্রবিন্দু পরিবারের পক্ষ থেকে একটা পডকাস্টে অংশগ্রহণ করতে পেরে আমি আসলে আজকে খুবই ভালো লাগছে। পডকাস্ট জিনিসটা আসলে বলতে গেলে নিউ একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এখন কেন্দ্রবিন্দু পরিবারের জন্য। এটা আরো অনেকটুকু নিউ। হ্যাঁ, প্রথমে আপনার কাছে জানতে চাই, কেন্দ্রবিন্দুর সাথে আপনার পথ চলাটা কিভাবে শুরু হয়? কেন্দ্রবিন্দুর সাথে পথ চলা শুরু হয় আমার 2021 সালে। প্রথম একদিন কেন্দ্রবিন্দুতে আসি, সেই থেকে পরিচয় অমিত ভাইয়ের সাথে। তো তখন থেকে ডেমো দেওয়ার মাধ্যমে আস্তে আস্তে ক্লাস নেওয়া শুরু করি। সেই থেকে যে আমি কেন্দ্রবিন্দু পরিবারের একজন সদস্য, এখন আলহামদুলিল্লাহ কেন্দ্রবিন্দু পরিবারের। কত সালে এটা? 2021 সাল। তখন তো আপনি এই যে ভার্সিটি স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। তখন যে ক্লাস চলতো, তারপর কেন্দ্রবিন্দুর ক্লাস, ওইগুলো আপনি কিভাবে ম্যানেজ করতেন? তখন আসলে আমার ভার্সিটিতে তো শুক্র শনিবারে ক্লাস অফ থাকে, শুক্র শনিবারে এসে ক্লাস নিতাম। আর তাছাড়া দেখা যেত যখন গ্রীষ্মকালীন ছুটি কিংবা সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার পর সেমিস্টার ব্রেকটা থাকে, তখন এসে কিছুদিন ক্লাস নিতাম। এভাবেই আসলে কন্টিনিউ করতাম। আচ্ছা, আর যাতায়াত তো সবটা ট্রেন? হ্যাঁ, যাতায়াত ট্রেন। আচ্ছা ভাইয়া, এই যে ক্লাস, আপনি তো কেন্দ্রবিন্দুতে মূলত কেমিস্ট্রি ক্লাস নেন। ভাইয়া, এই যে ক্লাস নেওয়ার সময় বা ধরেন এই যে আঙ্গিনায় ক্যাম্পাসে হতে পারে কোনো স্টুডেন্টের সাথে বা কোনো স্মরণীয় মোমেন্ট বা ঘটনা যদি আপনার মনে পড়ে, যদি আমাদের সাথে শেয়ার করেন। ক্লাস নিতে গিয়ে স্মরণীয় হচ্ছে আমার কাছে মনে হয় ডেমো দেওয়ার ঘটনাটা আমার কাছে। আচ্ছা, ওইটা প্রথম দিন যেদিন আসছিলাম আমি অমিত ভাইয়ের কাছে ডেমো দিয়েছিলাম, সেটা ছিল ফিজিক্সের ডেমো। তো শেষ পর্যন্ত আমি ফিজিক্সে ডেমো দেওয়ার পরও ফিজিক্সে ক্লাস নিয়ে ক্লাস নিয়েছিলাম ম্যাথে, এবং তারপরে সে কেমিস্ট্রিতে। একজন ভাই আমাকে বলছিল এরকম যে পছন্দ করতাম একজনকে, প্রেম করতেছে আরেকজনের সাথে, সংসার করতেছে আরেকজনের সাথে, ঠিক এরকম আর। আচ্ছা, আর ভাইয়ের ডিপার্টমেন্ট হচ্ছে বর্তমানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ভাইয়া, ডেমো দেওয়ার কথা তো বললেন। আচ্ছা, প্রথম যেদিন ক্লাসে অ্যাজ এ টিচার হিসেবে প্রবেশ করেন কেন্দ্রবিন্দুর এই ক্যাম্পাস, ওই দিনের ঘটনাটা যদি শেয়ার করতেন বা আপনার কেমন লাগছিল? আচ্ছা, আমি এর আগে কখনোই প্রফেশনালি কোনো ক্লাস নেওয়া হয়নি, বা এতজনের সামনে দাঁড়ায় যে কোনো কথা বলবো এই অভিজ্ঞতাটাও আমার ছিল না। প্রথম যেদিন আমি মার্কার আর ডাস্টার নিয়ে ক্লাসে ঢুকেই আমি যখন দেখলাম আমার সামনে 30 থেকে 40 জন বসে এবং সবাই ডেবডেক চোখে আমার দিকে তাকায় আছে, তখন আমার হার্টবিটটা বাড়া শুরু করলো এবং দেখলাম আমার হাত পা কাঁপতেছে আর গলা দিয়ে আওয়াজ বের হতেছে না। তাও ওইটাই আমার প্রথম দিনের খুব সেরা একটা অভিজ্ঞতা। যদিও সেই দিন বেশ নার্ভাস ছিলাম, কিন্তু ওই অভিজ্ঞতাটা ভোলার মতো না। আচ্ছা, আর দেখা গেছে ওই দিন থেকে আজকে এমন একটা দিনে আছি আমরা যে আপনি সকালে আসলেন, টানা ক্লাস নিতেছেন, কখন যে সন্ধ্যা হয়ে গেছে বলাই যায় না। 50, 60, 70 জনের সামনে দেখা গেছে রেগুলার অনেক স্টুডেন্টের সাথে আপনার ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা ভাইয়া, এই যে এতদিন যাবত ক্লাস নিলেন, স্পেসিফিকলি কোন একটা দিনকে মেনশন করে বলতে পারবেন যে এই দিন খুবই স্মরণীয় ছিল, বা এই দিন ক্লাসে বা ক্যাম্পাসে কোনো একটা মজাদার কাহিনী বা কিছু? আচ্ছা, স্মরণীয় দিন বলতে, যেহেতু এখন বৃষ্টির সিজন চলছে, বর্ষাকাল, কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আমার বৃষ্টির মধ্যে আমি ভাবছিলাম যে স্টুডেন্টরা কিভাবে আসবে ক্লাস করতে, বা আমি কাদের সামনে বা ক্লাস নিব বৃষ্টির মধ্যে। কিন্তু আমি যখন ক্লাসে ঢুকলাম তখন তুমুল বৃষ্টি হচ্ছিল। ক্লাসে ঢোকার পরে আমি খেয়াল করলাম অলমোস্ট টইটুম্বুর ক্লাসরুম, হয়তো হাতে গোনা 2-3 জন অ্যাবসেন্ট ছিল, প্রায় 50 জন। তো এটা আমার জন্য একটা স্মরণীয় অভিজ্ঞতা যে মানে বৃষ্টির মধ্যেও তারা ক্লাস করতে আসতেছে, এবং আমি ক্লাসরুমে ঢুকলাম, আশা করেছিলাম যে বৃষ্টির মধ্যে এত স্টুডেন্ট হয়তো আসবে না, কিন্তু এটা একটা স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য। মানে সত্যি বলতে ভাইয়া, এটা হচ্ছে স্টুডেন্টের কেন্দ্রবিন্দুর প্রতি ভালোবাসা। এই ভালোবাসার টানেই ওরা আসতেছে, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক ওরা চলে আসতে। ভাইয়া, এতদিন যাবত আপনি কেন্দ্রবিন্দুর সাথে যুক্ত আছেন, কেন্দ্রবিন্দু থেকে আপনার প্রাপ্তিটা কি যদি আমাদেরকে বলতেন?
কেন্দ্রবিন্দু থেকে প্রাপ্তিটা কি এটা বলার জন্য যদি আমাকে 10 মিনিট দেওয়া হয় আমার কাছে মনে হয় সেই সময়টা খুবই কম। মানে এটা একটা বিশাল লিস্ট করতে হবে প্রাপ্তি কি। সত্যি কথা বলতে প্রত্যেক দিন আমার প্রাপ্তির খাতায় বা প্রাপ্তির ঝুলিতে নতুন নতুন জিনিস যুক্ত হচ্ছে। কেন্দ্রবিন্দু থেকে এই ক্যাম্পাসে এসে আমি কি পেলাম এটা একটা দুইটা তিনটা ঘটনায় বলা সম্ভব না। দেখা যায় যে আমি প্রতিদিন আসতেছি, প্রতিদিনই আমার প্রাপ্তির ঝুলিটা পূর্ণ হচ্ছে। তো এত এত প্রাপ্তি আসলে আলাদা করে কোনটার কথা বলবো যদি একটু মানে এই আচ্ছা আবার যদি বলি, কেন্দ্রবিন্দুতে এসে আমি বেশ কিছু সিনিয়র ভাইয়ের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে হয়তো কেন্দ্রবিন্দু না না আসলে কখনোই পরিচয়টা হওয়া সম্ভব ছিল না। দ্বিতীয়ত স্টুডেন্টদের সাথে যে আমার পরিচয় কিংবা আমার এই জুনিয়রদের সাথে যে পরিচয় সেটাও তো কখনো হয়তো কেন্দ্রবিন্দু ছাড়া সম্ভব হতো না। এত সামনে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, এটাও একটা বিশাল অভিজ্ঞতা আমার জন্য। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন, দেখা গেছে সপ্তাহের বা মাসের ম্যাক্সিমাম টাইমটাই ঢাকা অবস্থান করতেছে। তার মধ্যে থেকে আপনার সময়টুকু বের করে কেন্দ্রবিন্দুকে দিচ্ছেন, এটার জন্য আসলে আমরা কেন্দ্রবিন্দু পরিবার অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞ। তো ভাইয়া যদি বলতেন যে কিভাবে পড়ালেখার এত চাপের মাঝখানেও কিভাবে কেন্দ্রবিন্দুর জন্য এই সময়টুকু বের করেন? পড়াশোনার চাপের মধ্যে বলতে আমাদের তো দেখা যায় যে পরীক্ষার সময় তো আমরা চাইলেও আসতে পারি না। বাদ বাকি যে সময়টা থাকে ধরা যায় শুক্র শনিবার, সেই সময়টাতে এমনি তো আমাদের খুব একটা চাপ থাকে না, তো তখন অনায়াসে আসলে চলে আসা যায়। তো অনায়াসে চলে আসা যায় যেমনটা আমার কাছে যখনই আমি ঢাকা যাই আমার কাছে একটা টান অনুভব হয় যে কবে আবার আমি এই কেবির ক্যাম্পাসে আসবো, কেন্দ্রবিন্দু ক্যাম্পাসে আসবো, কবে আবার ক্লাস নেব। সেই টানটা থেকে আমি একটু ফাঁক ফোকর পেলেই চলে আসি কেন্দ্রবিন্দু। এবং দেখা গেছে কি আমাদের যারা ব্রাহ্মণবাড়িতে আছি, ঢাকায় যাতায়াত করি, বেশিরভাগটাই হচ্ছে ট্রেনে, রেলের মাধ্যমে। তো রেলের টিকিট আমরা সবাই জানি যে তেমন পাওয়া যায় না। তো ঠিকই ওই যে আসতে তো হবেই, ওই যে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে আসতে হয়। তো এই যে 2, 2.5, 3 ঘন্টার যে কষ্ট, এটা নিশ্চয়ই কেন্দ্রবিন্দুতে আসার পর আর গায়ে লাগে না। অবশ্যই গায়ে লাগে না। এমনও হয় আমি যে আসবো সব প্ল্যান করে রাখলে 10 দিন আগে টিকিট কেটে রাখি। আচ্ছা, টিকিটটা না থাকলেও দেখা যায় যে বৃহস্পতিবারের দুপুরের উপকূলে খুব বাদর ঝোলা হয়ে ঝুলতে আর ঝুলতে আসি। বৃহস্পতিবারের উপকূলের কথা আমরা নাই বললাম, কি একটা অবস্থা হয়। আর সত্যি কথা বলতে কি ওই যে একটা ভালোবাসার টান যদি না থাকে হ্যাঁ, কখনো এই কষ্টগুলা আড়াল করে আসা যায় না। হ্যাঁ, আমরা তো সবাই জানি যে অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে অনন্তের কাজ। আমরা সবাই জানি যে অনন্ত ভাইয়া কেমিস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন আমাদের এই কেন্দ্রবিন্দুতে। স্টুডেন্টরা বলা বলি করে যে কেমিস্ট্রির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হচ্ছে আমাদের এই অনন্ত ভাই। হ্যাঁ, কেমিস্ট্রিতে এত আধিপত্য বিস্তার করছেন, কেমিস্ট্রির মঞ্চ কাঁপাচ্ছেন। সামনে কি অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে, অন্য কোনো ডিপার্টমেন্টে বা অন্য কোনো সাবজেক্টে? কেমিস্ট্রিতে আমি এখন চেষ্টা করি পড়াতে। একচ্ছত্র আধিপত্য এটা মোটেও ঠিক না। কারণ কেমিস্ট্রি আমি যখন প্রথম আসি কেন্দ্রবিন্দু তখন থেকে আমি শাহিন ভাইয়া, রিয়াজুল ভাইয়া, ইফতি ভাইয়া ওনাদের ক্লাসের পিছনে বসে বসে আমি বেশ কিছু জিনিস শেখার চেষ্টা করতাম। এমনকি অমিত ভাইয়ের ক্লাসেও বসেও আমি এখনো শিখি। ইভেন এবং এমনকি আমি আমাদের জুনিয়র যারা বিশেষ করে তোমার ক্লাসে বসেও আমি আসলে বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করি। আমি আসলে এখনো আমার মধ্যে পারফেকশন আসেনি, কখনো আসবে না। আমি চেষ্টা করি যতটুকু জ্ঞান আছে আমার মধ্যে ততটুকুই দেবার। আর বিশেষ করে ভাইদের কাছে তো আমি ঋণী, কারণ ওনাদের থেকে শিখতে না পারলে হয়তো আমি একদম নতুন করে এসে কিভাবে করতাম এটা। আমরা সকলেই জানি যে আজ কেন্দ্রবিন্দু সাফল্যের 10 বছর পেরিয়ে 11 বছরে পা রাখতে যাচ্ছে। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি যতকাল যাবৎ কেন্দ্রবিন্দুর সাথে যুক্ত আছেন, এই সময়টা কেন্দ্রবিন্দুতে কি কি পরিবর্তন বা কি কি চেঞ্জ লক্ষ্য করছেন? আচ্ছা, আমি যদি সময়ের বিচারে ভাগ না করে আমি যদি তিনটা ভাগে ভাগ করি, যে যেই সময়টায় আমি ছিলাম না কেন্দ্রবিন্দুতে, কেন্দ্রবিন্দুতে আমি ক্যাম্পাসে আসা হয়নি, তখন আমার কেন্দ্রবিন্দু সম্পর্কে জ্ঞান আর আমি আসার পরে জ্ঞান এর দুটো ভাগ করি। আগে আমি যখন কেন্দ্রবিন্দুতে ছিলাম না, ক্লাস করার সৌভাগ্য আমার হয়নি কেন্দ্রবিন্দুতে, তখন আমার যে ধারণাটা ছিল কেন্দ্রবিন্দু সম্পর্কে এটা পুরোপুরি পরিবর্তন হয় যখন আমি নিজে আসি। নিজে আসার পর তো ভিতর থেকে দেখতে পাচ্ছি যে এখানে বাদ বাকি ভাইরা যারা আছেন তারা কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম করে আমার নিরলস প্রচেষ্টার মাধ্যমে এখানে যারা ভাইয়ারা আছেন একটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি বোঝানোর জন্য যে কি পরিমাণ চেষ্টাটা করেন, এটা হয়তো আমি আমার আগের যখন আমি কেন্দ্রবিন্দুতে ছিলাম না তখন এটা আমার কখনোই বোঝা সম্ভব ছিল না। এখানে আসার পরে আমি বুঝতে পারছি।
হ্যাঁ, বিগত বছরগুলোর কথা তো বললেন, সামনের যে 10 বছর, ওই 10 বছরে আপনি কেন্দ্রবিন্দুকে কোথায় দেখতে চান? যদি 10 বছরের কথা বলি, বর্তমানে কেন্দ্রবিন্দু খুব সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় প্রতিটা ঘরেই কেন্দ্রবিন্দু একটা পরিচিত নাম। এটার জন্য আমাদের আলাদা কোনো ব্যানার লাগে না, আলাদা কোথাও আমাদের বিজ্ঞাপনের দরকার হয় না, কারণ পরিচিত একটা নাম। আমরা আশা করব ঠিক 10 বছর পরেও এখন যেরকম ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে পৌঁছে গেছে কেন্দ্রবিন্দুর নাম, 10 বছর পরে হয়তো পুরো বাংলাদেশের মানুষের মুখেও কেন্দ্রবিন্দুর নাম থাকবে, এবং সেটার জন্য আমাদের আলাদা করে বিজ্ঞাপন, যেমন টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে, রাস্তাঘাটে ব্যানার টানিয়ে, সেটার জন্য আমাদের কোনো আলাদা পরিচিতির দরকার হবে না, এমনিতেই মানুষ চিনে নেবে কেন্দ্রবিন্দুকে তার ভালোবাসার জন্য, তার কোয়ালিটির জন্য মানুষ এমনিতেই চিনে। আমরা তো সবাই জানি কেন্দ্রবিন্দুতে শুধু একাডেমিক পড়ালেখাই নয়, সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ক্রিকেট, ব্যাডমিন্টন, তারপর দাবা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুর ব্যবস্থা করে। কিছুদিন আগে রিসেন্টলি একটা ক্রিকেট টুর্নামেন্টে অনন্ত ভাইয়ার টিম বিজয়ী হয়েছে। তো ভাইয়া, আপনি কি শুধু কেমিস্ট্রি ক্লাসেই 4-6 মারেন, নাকি ক্রিকেট মাঠেও আপনার আধিপত্য আছে? কেন্দ্রবিন্দুর অন্যতম একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের গণ্ডিটা শুধু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ না। বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা, এগুলোর মাধ্যমে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে একজন স্টুডেন্ট নিজেকে জড়াতে পারে, সেই সুযোগটা কেন্দ্রবিন্দু করে দেয়। এর মধ্যে অন্যতম একটা ছিল যে ক্রিকেট টুর্নামেন্টের কথা তুমি বলেছো। সেটাতে আসলে 4-6 মারার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমার টিমের মেম্বার যারা ছিল, আমার প্লেয়াররা, তারা ভালো খেলাতেই হয়তো সেই সাকসেসটা এসেছিল, সেটা আমার কোনো কৃতিত্ব নাই। আর খেলার আমি জিতলাম কি হারলাম তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে আমরা সবাই মিলে একসাথে একটা ক্রিকেট টুর্নামেন্ট দিলাম, এবং সেখানে টিচাররা আলাদা টিম, স্টুডেন্টরা আলাদা টিম, এরকম কোনো ব্যাপার ছিল না। স্টুডেন্ট টিচারের মধ্যে যে বন্ডিং, সেটাও খুব ভালোভাবে ফুটে উঠেছিল ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে। আমার কাছে মনে হয় যে আমি ম্যাচটা জিতলাম কিংবা হারলাম, তার চেয়ে বড় কথা ছিল স্টুডেন্টদের সাথে যে এনজয় করাটা, এটা একটা বিশাল প্রাপ্তি ছিল আমার। আর এটা আমি নিজেও মনে করি যে স্টুডেন্ট আর টিচারের মাঝখানে যে বন্ডিংটা, এটা কেন্দ্রবিন্দুর মতো বেস্ট আর কোথাও হতে পারে। বিশেষ করে তারা যখন কোন একটা জিনিস আটকে যায় পড়ার, ক্লাসরুমের কথা যদি বলি, আমার কাছে মনে হয় কেন্দ্রবিন্দুর ভাইয়াদের কাছে তারা যেরকম নির্ভয়ে প্রশ্ন করতে পারে, জানার আগ্রহ প্রকাশ করতে পারে, আমার কাছে মনে হয় না এটা অন্য কোথাও আসলে পসিবল। আর আমি এক করতে চাই যে কেন্দ্রবিন্দুর ভাইয়াদের সাথে একটা স্টুডেন্টের যে টিচার স্টুডেন্ট সম্পর্ক, শুধু এইটাই না, সে কেন্দ্রবিন্দুর একজন ভাইয়াকে নিজের আপন বড় ভাইয়ের মতো সবকিছু শেয়ার করতে পারে। হোক সেটা তার মনের অবস্থা, হোক সেটা তার ফিনান্সিয়াল অবস্থা, হোক তার যে কোনো প্রবলেম, সেটা একদম আপন মনে আপন ভাইয়ের মতো কেন্দ্রবিন্দুর প্রত্যেকটা ভাইয়ের সাথে শেয়ার করতে পারে। আমি যদি একটু অ্যাড করি, মানে আমি ক্লাসরুমে প্রায় এমন কিছু কথা বলি যেগুলো হয়তো আমার নিজের আপন কোনো ছোট ভাই কিংবা আপন কোনো ছোট বোন থাকলে হয়তো আমি সেটা বলতাম। এই কথাগুলো হয়তো আমি ক্লাসরুমে আমার যে ছোট ভাই কিংবা বোন আমার সামনে বসে আছে, তাদের সাথে আমি সেই কথাগুলো শেয়ার করি, এজ এ টিচার, এজ এ গাইড, এজ এ ইনস্ট্রাক্টর, অর এজ এ বড় ভাই। হ্যাঁ, আমরা তো আপনার কাছ থেকে শিখি, স্টুডেন্টরা শিখে ক্লাসে। আচ্ছা, আপনি স্টুডেন্ট থেকে বা কেন্দ্রবিন্দু থেকে এমন কি শিখেছেন যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন? স্টুডেন্টদের থেকে বা আমার ছোট ভাই বোনদের থেকে আমি আসলে কি শিখছি, এটার তালিকাটাও বেশ লম্বা। বিশেষ করে তাদের মধ্যে যে পাংচুয়ালিটি, এমন সময় প্রায় হয় যে আমার হয়তো আসতে একটু লেট হয়ে গেল, অনেক কারণে একটু লেট হয়ে গেল, কিন্তু এসে আমি দেখলাম যে আমার জন্য তারা অপেক্ষা করছে এবং সবাই ক্লাসে উপস্থিত। তো নিজের কাছে লজ্জা লাগে যে তারা পাংচুয়াল, আমি এখন পাংচুয়াল হতে পারলাম। তাদের থেকে আমি পাংচুয়ালিটি শিখছি। বিশেষ করে কেন্দ্রবিন্দুর প্রতি তাদের যে ডেডিকেশন, এই যে সকাল থেকে তারা ক্লাস করে, এবং কি তাদের যাইতে মাঝে মাঝে বাসায় গিয়ে পৌঁছাতে রাত হয়, তাও তাদের মধ্যে এটা নিয়ে কোনো অভিযোগ নেই। বিশেষ করে অভিভাবকদেরও একটা ভরসার জায়গা কেন্দ্রবিন্দু, যে কেন্দ্রবিন্দু রাত 8টা পর্যন্ত থাকলেও আমার ছেলে মেয়ে আছে, আমি নিশ্চিত এবং সেফ আছে, এবং তারা অবশ্যই কিছু শিখছে। এবং তারা যে তাদের যে শিখার আগ্রহ, এবং আমিও বেশ কিছু স্টুডেন্টকে ফলো করি, তারা আমার ক্লাসটা কিভাবে করছে, এবং যেটা আমি গিয়ে নিজে কাজে লাগাই। বিশেষ করে আমি যখন ভার্সিটিতে ক্লাস করতে যাই, আমার মনে হয় যে আমি যখন ক্লাস করাচ্ছিলাম, এই স্টুডেন্টটা তো এভাবে মনোযোগ দিচ্ছিল, তো আমিও চেষ্টা করি এভাবে মনোযোগ দিলে হয়তো আমিও শিখতে পারবো, বা আমার জানার আগ্রহটাও আমি এইভাবেই ইউটিলাইজ করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা তো জানি যে কেন্দ্রবিন্দুর টিচার স্টুডেন্টের মধ্যে বন্ডিংটা একদম অনন্য, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে
কেন্দ্রবিন্দুর প্রত্যেকটা ভাইয়াদের মধ্যে যে বন্ডিং ওইটা আরো বেস্ট। যদি ভাইয়াদের সার্কেলের মধ্যে বা বন্ডিং এর মধ্যে কোনো একটা মোমেন্ট যদি শেয়ার করতেন, স্পেশাল কোনো মোমেন্টে সব ভাইয়ারা মিলে কিছু একটা করছেন। ভাইয়াদের বন্ডিং এর কথা যদি বলতে হয়, বেশ কিছু ঘটনা আমার সামনে চলে আসবে। আসলে ভাইয়াদের মানে আমাদের মধ্যে যে বন্ডিংটা আছে এটা আসলে স্টুডেন্টরা দেখতে পায় না, কিন্তু আমাদের মধ্যে যে বন্ডিংটা এটা আসলে অতুলনীয়। ভার্সিটিতে যখন আমরা যাই সিনিয়র জুনিয়র যে বন্ডিং, তার তুলনায় আমার কাছে মনে হয় কেন্দ্রবিন্দুর ভাইয়ারা আমাদের অনেক বেশি আপন। মানে এটা একটা পরিবার। ভাইয়াদের সাথে যে কোনো কিছু শেয়ার করা যায়। যেমন আমি কোথাও কিভাবে পড়াতে যাব, পড়াতে গিয়ে যদি আটকায় যাই সেটা যেমন শেয়ার করতে পারি। আমি আমার কেন্দ্রবিন্দুর ভাইয়াদের সাথে যে কোনো আমার বাস্তব জীবনের যে কোনো সমস্যা আমি শেয়ার করতে পারি। তো মজার ঘটনা যদি বলি, ভাইয়াদের সাথে একসাথে বসে হয়তো কোনো একটা মিটিং চলছে, একজন একজনের সাথে খুনসুটি মজা করা, একজন একজনকে পচানো, এবং তারপরে আবার আমরা খাইতে গেলাম একসাথে। তো এই স্মৃতিগুলো আসলে আমার কাছে মনে হয় 10 বছর পরে হয়তো আমরা এক একজন এক জায়গায় সেটাই থাকবো। তখন কতদিন পর কিভাবে কার সাথে দেখা হবে সেটা হয়তো জানি না, তবে এই স্মৃতিগুলাই আমাদের সাথে আসলে টিকে থাকবে। যে ভাইয়ারা একসাথে আমরা এই মজাগুলা করতাম, একসাথে খাইতে যেতাম, একসাথে একজন একজনকে পচাতাম, সব মিলিয়ে এই স্মৃতিগুলো আসলে আমাদের মানে সময় পার হয়ে যায় কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে। হ্যাঁ, কেন্দ্রবিন্দু সম্পর্কে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো লাইন বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কেন্দ্রবিন্দু এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা পরিবার যাকে নিয়ে আসলে 2 লাইনে কোনো কিছু বলে শেষ করা সম্ভব হবে বলে আমি মনে করি না। কেন্দ্রবিন্দুর কথা যদি বলতে হয়, আমার মনে আছে 2018 কিংবা 19 সালে একবার একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল। তখন আমি কারোর মুখে শুনেছিলাম যে কেন্দ্রবিন্দু থেকে এত সংখ্যক স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়। এটা শুনে প্রথমে আমি বিশ্বাস করিনি, যেহেতু আমি কেন্দ্রবিন্দু পরিবারের সাথে তখন যুক্ত ছিলাম না, কি আমার সৌভাগ্য হয়নি তখন যুক্ত হওয়ার। তখন লোকমুখে কথায় এবং অনেকেই বলাবলি করছিল যে এটা আদৌ সম্ভব। তো ঠিক 2 বছর পর আমি যখন কেন্দ্রবিন্দু ক্যাম্পাসে আসি এবং প্রতিটা ভার্সিটি ভর্তি পরীক্ষার পর এইচএসসি রেজাল্টের পর যখন কেন্দ্রবিন্দুর সাফল্য দেখতে পাই, তখন আসলে আমার মনে হয় যে কেন্দ্রবিন্দু বাইরে থেকে একরকম, ভিতর থেকে ঠিক অন্যরকম। বাইরের থেকে আসলে অবস্থাটা ঠিক বোঝা যায় না। ভিতরে যখন আমরা আসি, বিশেষ করে বিগত কয়েক বছর ধরে এইচএসসি রেজাল্ট, এবং এটা মেনশন করার মতো যে আমরা কখনোই শুধুমাত্র এইচএসসি রেজাল্টে জোর দেই না। আমাদের টার্গেট থাকে একটা স্টুডেন্ট, আমাদের যে স্টুডেন্টরা আছে তারা এইচএসসি তে তো অবশ্যই ভালো করবে, এবং তার পাশাপাশি তারা এডমিশনে যাতে ভালো একটা রেজাল্ট করতে পারে, সে নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে, অবশ্যই আমরা সেই দিকে একটু জোর দিই। বিগত কয়েক বছর ধরে এইচএসসি রেজাল্ট অবশ্যই ভালো হচ্ছে তাদের, এবং এডমিশনেও তাদের যে সাফল্য সেটা আসলে ঈর্ষণীয়। এডমিশনেও তাদের যে সাফল্য সেটা আসলে ঈর্ষণীয়। মানে ব্রাহ্মণবাড়িয়াতে এমন একটা প্রতিষ্ঠান থেকে এত সংখ্যক স্টুডেন্ট একাধিক ব্রাহ্মণবাড়িয়াতে এমন একটা প্রতিষ্ঠান থেকে এত সংখ্যক স্টুডেন্ট একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় এবং নামকরা দেশের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, সেটা আসলে আসলেই ঈর্ষণীয়। এবং কেন্দ্রবিন্দুর যারা শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী তাদের জন্য আমি আমার একটা ঘটনা বলি। আমরা যারা ভাইয়ারা আছি তারা প্রতিটা ক্লাসে যাওয়ার আগেই সবসময় চেষ্টা করি যে সবচেয়ে সহজভাবে সবচেয়ে কঠিন বিষয়টা কিভাবে স্টুডেন্টকে বোঝানো যায়, তারপরে সেই স্টুডেন্টটা সেটা পরীক্ষার খাতায় কিভাবে আনসার করবে, এইচএসসি তে কিভাবে ভালো করবে, এডমিশন রিলেটেড কোয়েশ্চেন গুলো সলভ করার কিভাবে তারা পারদর্শী হবে, এবং সর্বোপরি তারা ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিভাবে সফলতা অর্জন করবে, প্রত্যেকটা জিনিস মাথায় রেখে আসলে আমরা ক্লাসরুমে ঢুকি। আমরা যখন ক্লাস নিতে যাই প্রত্যেকটা স্টুডেন্ট যাতে আমরা এনশিওর করার চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ভালো মতো আমাদের টপিকসটা বুঝে এবং এইটার থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে তারা আনসার করতে পারে। এবং ওভারঅল যদি বলি কেন্দ্রবিন্দু, এতক্ষণ তো পড়াশোনার কথাই বললাম যে কিভাবে এইচএসসি ভালো করে, এডমিশনে ভালো করে, কিন্তু কেন্দ্রবিন্দু কখনোই শুধুমাত্র এখানে সীমাবদ্ধ থাকে না। একটা স্টুডেন্টকে আমরা যেরকম সহশিক্ষা ক্রমিক বিভিন্ন কার্যক্রম পড়াশোনার পাশাপাশি কেন্দ্রবিন্দুতে নিয়মিত কো-কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলাধুলার আয়োজন করা হয়, ক্রিকেট, ফুটবল, দাবা, এগুলোর মাধ্যমে একটা স্টুডেন্ট পড়াশোনার মধ্যে থাকতে থাকতে তাদের যে বোরিংনেস সেটাও তারা কাটিয়ে উঠতে পারে। কেন্দ্রবিন্দু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা স্টুডেন্টকে আসলে শুধুমাত্র পড়াশোনার জ্ঞানেই তাকে দীক্ষিত করে তোলা হয় এরকম না, কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে তার মধ্যে
একজন বড় একজনকে সম্মান করতে হয়, ছোট একজনকে স্নেহ করতে হয়। যেহেতু এই ক্যাম্পাসে এট এ টাইম সিনিয়র এবং জুনিয়র দুইটা বেঁচে ক্লাস করে, জুনিয়ররা শিখে কিভাবে সিনিয়রদেরকে সম্মান করতে হয়, সিনিয়ররা শিখে কিভাবে জুনিয়রদের সাথে ভালো ব্যবহার করতে হয়, এবং ভাইয়াদের সাথে কিভাবে সম্মানের সাথে কথা বলতে হয়, এবং ভাইয়াদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বাণী এর মাধ্যমে তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগুলো প্রয়োগ করার মাধ্যমে তারা জীবনে সফলতা অর্জন করার বেশ কিছু দিক লাভ করতে পারে। তো কখনোই এই জিনিসটা মাথায় রাখা যাবে না যে আমি কোথায় চান্স পেয়েছি, ভাইয়া গেলে কি মনে করবে, কখনো এটা মাথায় রাখা যাবে না। তোমাদের সাথে আমার সম্পর্কটা ভার্সিটির সাথে সম্পর্ক না কোথায় চান্স পেয়েছো, তোমাদের সাথে আমার সম্পর্কটা ছাত্র শিক্ষকের সম্পর্ক, যেটা তুমি যেদিন কেবি স্টুডেন্ট ছিলা সেদিনও ছিল, যেদিন তুমি কেবি থেকে বের হয়ে যাবা সেই দিন থেকে পরে প্রত্যেকটা সময়ের জন্য এটা প্রযোজ্য যে আমাদের সাথে তোমাদের সম্পর্কটা একটা ভালোবাসার সম্পর্ক, ছাত্র শিক্ষকের ভালোবাসার সম্পর্ক। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে আজকের এই পডকাস্ট অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আসার জন্য এবং আপনার অনুভূতিগুলো শেয়ার করার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ সাইদ। আজকের আমাদের এই পডকাস্ট অনুষ্ঠান অনন্ত ভাইয়ের সাথে এখানে ইতি টানতে হচ্ছে। দেখা হবে আগামী নতুন কোনো পর্বে। আর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।